না জানি কোন অমোঘ টানে সেই ধীরু পল্লীবধূ ফিরে ফিরে আসে নদীর চরে। সারাটা রাত বসে থাকে ভয়ের চাদর মুড়ি দিয়ে, অবাক হয়ে এদিক ওদিক যায়। জমিদার মহলের বন্ধ ঘরে ঘটে যায় এক রহস্য। ছাড়ো আমায়, ছাড়ো বলছি, আমার আমার বড় ভয় করছে, আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে 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 যা বলবে আমি তাই করবো, শুধু শুধু ঘরে ঢুকিও না, ঘরে ঢুকিও না। দরজা বন্ধ করলে কেন? খোলো দরজাটা, খোলো না, দয়া করে খোলো দরজাটা, দরজাটা খোলো, আমার ভয় করছে, দরজাটা খোলো। নমস্কার, গুলমোহরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বউচণ্ডীর মাঠ। গল্প পাঠে আলাপন, বৃদ্ধ চরিত্রে অনুপম মুখার্জি, হেমেনবাবুর চরিত্রে তাপস এবং জমিদার বধূর ভূমিকায় সংগ্রামিকা। শুরু হচ্ছে আজকের গল্প বউচণ্ডীর মাঠ। গ্রামের বাঁওড়ের মধ্যে নৌকা ঢুকেই জলঝাঁঝির দামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু ব্যস্ত হয়ে বললেন, বাবলা গাছটার গায়ে কাছে জড়িয়ে বেঁধে নাও। বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটাকাটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বের হচ্ছে। হেমেনবাবু আবার বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে, যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায়। পেছনের নৌকা থেকে লোকজনে না নেমে সেখানে জায়গা ঠিক করে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেব শীঘ্রই সদর থেকে আসবার কথা আছে, কাজেই যত তাড়াতাড়ি কাজ করা সম্ভব। সকলের সেদিকেই ঝোঁক। সাবডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানাপুরিতে কাজে এসছেন। বয়স তার বেশি নয়, ছোকরা মানুষ, কিন্তু মাঝ নদীতে নৌকা তুলতেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেওয়ার জন্যই তিনি এতক্ষণ ছোয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। ডাঙায় নৌকা লাগতেই তিনি ছোয়ের ভেতর থেকে বের হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। মানে দিতে পারো না, খালি মুখে মুখে তর্ক করো। না না, আপনি বয়স্ক বলে সব সময় তো নৃপেনবাবুকে বললুম, হতে পারে না। আরে থামুন মশাই, থামুন দাও না। টেনান্সি অ্যাক্টের কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেবে তাঁবুর জায়গাটা ঠিক করা যাক, যাতে কাল সকালেই আবার কাজ শুরু করতে পারি। চৈত্র মাস যায় যায়। গ্রাম্য নদীটির দুপারে সবুজ সবুজ লতানে গাছে নীল বন অপরাজিতার ফুল ফুটে আছে। পাঁশসার কোথাও কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ খেটো ফুলের বন, ফুলের ডালি মাথায় নিয়ে ছিঁড়ি ছিঁড়ি বাতাসে কাঁপছে। দুধারে রোদ পড়া কাটা ঘাসওয়ালা মাঠে বাবলা গাছের ডালে শালিকের দল কিচকিচ করছে। এই নদীর ধারে গর্তে ওদের বাসা। মাকাল তলায় ঝোপের তলায় জলের ধারে কোথাও কোথাও আবার উঁচু বনমূলের ঝাড়। তাদের কুচকুচে হলুদ ফুল থেকে জায়ফলের মতো কেমন একটা গন্ধ উঠছে। বেলা আরেকটু পড়ে এলে আমরা সেই বাঁওড়ের ধারের মাঠে তাঁবুর জন্য জায়গা দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রামটা বেশ খানিকটা দূরে হলেও মেয়েরা সেই নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার বাঁ ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। একজন বৃদ্ধ, বোধহয় গ্রামেরই মানুষ, গ্রীষ্মের দিনের বৈকেলে নদীতে স্নান করতে এসেছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, ও মশাই, বলছি রসুলপুর কোন গাঁটার নাম? এই সামনের এটা নাকি আরো দূরে? তিনি বললেন, আগে না, এটা হলো কুমড়ে, আর পাশের ওটা আমডাঙ্গা। রসুলপুর হলো এই গাঁগুলোর পিছনে।
কোষ 2 তফাৎ। তা আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতে তো 5-6 মাস। আমরা বললুম, হ্যাঁ, তা তো হবেই, বরং তার বেশিও লাগতে পারে। কি বলে? সে তো বলে তার বেশি অনেক সময় লাগতে পারে। বৃদ্ধ বললেন, না, আসলে এইখানটা একটা ঠাকুরের স্থান। গায়ের মেয়েরা পুজো দিতে আসে। বরং একটু সরে গিয়ে নদীর মুখের দিকে যদি তাঁবু ফেলেন, তাইলে মেয়েদের একটু সুবিধে হয়। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। আমাদের জরিপের কাজ শুরু হয়ে গেল। তারপর থেকে চক্রবর্তী মশাই দলিলপত্র সব বগলদাবা করে নানা কাজে আমাদের তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন এবং তাঁর সঙ্গে সবাইকার বেশ ভাব জমে উঠল। তাঁর পৈতৃক জমিজমা অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করে রেখেছে। এই আমাদের সাহায্যে যদি সেগুলোর একটা গতি করা যায়, এই ধরনের কথা তিনি আমাদের প্রায় শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। এদিকে খানাপুরিতে কাজ আরম্ভ হয়ে গিয়েছে। একদিন আমি তল্পা গুছিয়ে প্রস্তুত হয়ে বসে আছি। সেদিন আমি জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে কিছু দেরি হতে লাগল। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, আচ্ছা চক্রবর্তী মশাই, এইটা কি বউচণ্ডীর মাঠ কেন বলে? আপনাদের কি কোনো? হেমেনবাবু বড় আগ্রহী হয়ে বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বউচণ্ডী আবার কি কথা? শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকেলের গল্প। ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা। এ অঞ্চলের যারা প্রাচীন লোক, তারা এ গল্প জানে। সেকালে এ গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সেই সময় তাদের বড় শরীর পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাক ছিল। খুব। এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মহাশয়কে বয়সের তুলনায় বেশ ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলে খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটা ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বইয়ের বয়স ছিল প্রায় 17 কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর। মুখের ছাঁচ যেন হরতনের টেক্কাটির মতো। বাবা, আহ, চোখ দুটি বেশ ডাগর। ভাষা ভাষা মুখে, চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বইয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে, এরকম বউ এ গাঁয়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথাই বলে না। অল্প বয়সের খুশ শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয়। সকলে খুশি হয়ে বললে, এরকম বউ এ গায়ে আগে আসেনি গো। যেমন লক্ষ্মীর মতো রূপ আর তেমনি গুণ। মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখল বউটির
আর সব ভালো বটে, একটা কিন্তু বড় দোষ, সে কিছুতেই স্বামীর গ্যাস নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় সেই জন্যই এরকম করে। ক্রমে কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞি কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয়, সেদিন তো সে ঘর থেকে বাড়ি হয় না, স্বামীর ঘরে কিছুতেই যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে এর ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাতে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক 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 করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতো, সকলকে বলে আমার বড্ড ভয় করে, আমার বড্ড ভয় করে, এরকম করে আমাকে পাঠিও না, দোয়াই তোমাদের পায়ে পড়ি, আমার বড্ড ভয় করছে, বড্ড ভয় করে আমার, বড্ড। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কতক গেল, একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিলে। ছাড়ো আমায়, ছাড়ো বলছি, আমার বড্ড ভয় করছে, আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে 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 যা বলবে আমি তাই করবো, শুধু ঘরে ঢুকিও না, ঘরে ঢুকিও না। দরজা বন্ধ করলে কেন? খোলো দরজাটা, খোলো না, দয়া করে খোলো দরজাটা, দরজাটা খোলো, আমার ভয় করছে, দরজাটা খোলো। তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা তার ভাঙবে, নইলে কদিন আরে নাকামি ভালো লাগে। হ্যাঁ, তারপর কি হলো? ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই, নিকটেই বাপের বাড়ির গাঁ, সেখানেই পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো। লোক ফিরে এলো, সে সেখানেও যায়নি। তখন সকলে বললে ও বউ মনে হয় পুকুরে ডুবে মরেছে। কি বলেন চক্রবর্তী মশাই? আমারও তাই মনে হয়, আমারও তাই মনে হয়। ওই পুকুরে জাল ফেলুন, দেখবেন ঠিক ঠিক খুঁজে পাবেন, ঠিক খুঁজে পাবেন। দেখুন পুকুরে জাল ফেলা হলো, কিন্তু কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখ আর নিরীহ চোখের ভাব মনে হয় লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না। কত দিকে সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষে স্ত্রী ঘরে আনলেন। অজপাড়াঙ্গা, নতুন কিছু একটা বড় তো ঘটে না। অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল, তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠ মানে
যেখানে বসে আমি আপনাদের গল্প শোনাচ্ছি। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত। মজে বাঁওর হয়ে গিয়েছে তো সেদিন। আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল হতেও দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে একজন কে ছিল জানেন, তবে সেও উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে। এসব অনেক বছর আগেকার কথা। তা তো ধরুন 70-80 বছর তো হবেই। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশবনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কাউকে দেখতে পায়নি। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। সমুখ জ্যোৎস্না রাতে অনেকে এই নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে যেন খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে গিয়েছে। তার ছোট ছোট পায়ের দাগ, ঝোপ যেখানে বড় ঘন, সেই দিকে চলে গিয়েছে। সেই দিকে মাঠের ধারে ওই ছাতিম গাছের তলায় হলো উলোচণ্ডী তলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামের বধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন নাকের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী কিন্তু সকলের মঙ্গল করেন। অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আমার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগিরই সুসংবাদ আসে। মেয়েদের কোনো বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। এই বউচণ্ডী আমাদের সকলের বউচণ্ডী। চক্রবর্তী মশাই গল্প শেষ করলেন। তারপর আরও নানা কথাবার্তার পর তিনি এবং বাকি সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিপি আর ঘেঁটু ফুলের বনে ভরা। বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজায় খানিকটা জিউলি গাছের সারি চোখে পড়ে। নৌকার গলুয়ে বসে সেই 80 বছর আগের পলাতকা গ্রাম্য বধূর ইতিহাসটা ভাবতে লাগলুম।
মাঠের মাঝে ঘেঁটু ফুলের বনের দিকে চেয়ে মনে হলো সারাটা দিন সে হয়তো এর মধ্যে লুকিয়ে বসে থাকে, কেবল গভীর রাত্রে সেই লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যের বটগাছের তলায় চুপ করে বসে থেকে আকাশের দিকে চায়। পাশের ঝোপের ফুটন্ত অপরাজিতা ফুলের রঙের সাথে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়, আর সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে যে ভোরের আলো ফুটতে আর কত দেরি। সন্ধ্যা হয়ে গেল। বনের ওপরে বড় নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমার নৌকাটা ছাড়া হলো। আর ঠিক সেই সময় নদীর ধারে নিভৃত বনের মধ্যে এটা কি তাহলে সেই কি সব ভাবছি? সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখি কিংবা কোনো পতঙ্গেরই ডাক হবে। বাঁওড়ের মুখ পার হয়ে আমরা যখন বাইরের বড় নদীতে এসে পড়েছি, তখন পেছনে ফিরে চেয়ে দেখি যে নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্প অল্প করে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগের সেই লজ্জাকুণ্ঠিতা ভীরু পল্লী পথুটির মতো। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল গুলমোহরকে। ভালো থাকবেন, ভালো রাখবেন, গল্পে থাকবেন।